কোনো রকম প্ল্যানিং ছাড়াই কিন্তু বাবা মা যেহেতু আছে আমরা বোনেরা মিলে একসাথে ইফতার করলাম। আর ইফতারে আছে কিন্তু অনেক লোভনীয় মজার মজার খাবার আয়োজন করেছি, দেশীয় খাবার, একদম দেশীয় স্টাইলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের চতুর্থ দিনের সেহরি দিয়েই আজকের ভিডিওটা আর কি শুরু করলাম। তো এই যে গতকাল যে আমি সব কিছু টেবিলে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম, হটপটের মধ্যে সব ভরে রেখেছিলাম খাবার দাবার যেন গরম থাকে। গরম গরম খাবার সবাই খাচ্ছি, আর ঘড়ির কাঁটা অলমোস্ট কিন্তু দেখো 4টা বেজে 40 মিনিট, বেশি একটা সময় নেই। তো আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর এই যে এখন আমি খাচ্ছি গরুর মাংস দিয়ে, সাথে আছে ডাল, দুধ। তো গরুর মাংসটা কিন্তু একদমই মানে গরম আছে, আমার এখন আর জাল করা লাগলো না, একমাত্র হটপটে ভরে রাখার কারণে ডালটাও কিন্তু একদম ফ্রেশ আছে। তো খাওয়া দাওয়া শেষ করলাম সবাই মিলে, এরপরে ফজরের নামাজ পড়লাম। এখন ঘুমোতে যাব, ঘুমোতে যাওয়ার আগে ভাবলাম বুটটা ভিজিয়ে নিই, নয়তো ঘুম থেকে ওঠার পরে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। বুট ভিজিয়ে ঘুমিয়ে পড়েছি, ডাল আর ভিজাইনি। তারপর কিন্তু সকালবেলা উঠেছি একদম 10:30টার দিকে, ঘুম থেকে উঠে তাসিমকে রেডি করিয়ে মাদ্রাসায় পাঠিয়েছি। এরপরে এই যে আমি আর কি ডালটা ভেজে নিলাম, এখানে মসুরির ডাল আর হচ্ছে খেসারির ডাল আমি একসাথে ভিজেছি। এরপরে চাল শেষ হয়ে গিয়েছিল, তো আমার বরকে বলার পরে না ও ফোন দিল চালওয়ালার কাছে, বললো যে ভালো মানের যেন মিনিকেট চাল দেয়। তো তখন ওকে আমি বাধা দিয়ে বললাম যে মিনিকেট চালের দরকার নেই, দাম যেহেতু অনেকটা সেমসেমে পড়ে যায়, তাহলে নাজিরশাল চাল আনো, এই চালের ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু রমজান মাস এমনিতেই দেখা যায় বেশি একটা খাওয়া হয় না, তো এই চালটা চিকন আর খেতেও খুব সুস্বাদু, এই কারণে আর কি চালটা আনলাম। এটা দিয়ে আজকে চিন্তা করেছি খিচুড়ি রান্না করব। আর তাসিমের বাবা এই যে অনেকগুলো বাজার নিয়ে আসছে, পেঁপে এনেছে, করলা এনেছে, এরপরে ক্ষীরাই, পেঁয়াজ, খুব ভালো একটা কিন্তু মিষ্টি কুমড়া এনেছে। মিষ্টি কুমড়াটা দেখেই প্যাকেট থেকে খুব সুন্দর লাগছে। তো এটা দিয়েই আজকে চিংড়ি মাছ রান্না করব। আর এনেছে পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল এখানে 2 ধরনের আছে, একটা হচ্ছে 90 টাকা কেজি আর একটা হচ্ছে 130 টাকা কেজি। আরও এনেছে সয়াবিন তেল, তবে তেলের বোতলটা এবার যেন আমার কাছে কেমন লাগছে, একটু সবুজ সবুজ। তো ওকে জিজ্ঞেস করলাম এটা এমন কেন, ও বললো যে এটা ক্যানোলা সয়াবিন তেল, এটার দাম নাকি অন্যান্য তেলের চাইতে 100 টাকা বেশি, মানে সবচেয়ে নাকি ভালো মানের তেল এটা। এরপরে যাক ওগুলো গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম। আমি যে আরএফএল থেকে কয়েকদিন আগে একটা ঝুড়ি এনেছিলাম, তো সেটার মধ্যে কিছু জিনিস রাখবো যেগুলো আমার হাতের কাছে সবসময় লাগে, যেমন কিচেন টাওয়াল, এটা মোছামুছি করার জন্য লাগে। এরপর হচ্ছে থালা বাসন মাজার জন্য স্ক্রাপারগুলো। এরপর হচ্ছে ম্যাশ তো ছাড়া চলেই না, এটাও আমি বক্সে রেখে দিলাম। তো আমার যে কাঠের অর্গানাইজারটা আছে সেটা এখন ভাবলাম একটু ক্লিন করে নিই। আসলে দেখা যায় 2-1 দিন পরপরই ক্লিন করতে হয়, যেহেতু রান্নাঘর একটু আর কি আঠা আঠা হয়ে যায় নয়তো। কয়েন প্লেন গাছটাও একটু ক্লিন করে নিলাম। এই গাছটা ক্লিন করা একদম সোজা, এটা কিন্তু পানি দিয়েও ধোয়া যায়। আর কাঠের জিনিসগুলো আমি সচরাচর দেখা যায় একটা নর্মাল আর কি সুতি কাপড় দিয়ে, শুকনা কাপড় দিয়ে মুছে নিই। আর যদি যখন পরিষ্কার করার বেশি প্রয়োজন হবে তখন আমি অন্যভাবে পরিষ্কার করবো। কাঠের জিনিস পরিষ্কার করার কিন্তু ক্লিনার আছে, হোমমেড ক্লিনার, ওটা আমি ব্যবহার করি। তো ওটা একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব যেদিন আমি ক্লিনারটা ব্যবহার করব। তো এখন নিচের তাকটায় যেটার মধ্যে আমি টি কর্নার করেছি সেটা একটু ক্লিন করে নিলাম। আর এখন এখানে আমি হাতের কাছে আর কিছু জিনিস রাখবো, শুধু এখন টি কর্নার হবে না, এটা দেখা যায় রান্না কর্নারও হয়ে যাবে। তো ঘিটা সবসময় লাগে, তারপরে বেসনটা লাগে, তো এগুলো আমি হাতের কাছে রেখে দিলাম। আর এই যে দেখো আমার চায়ের বয়াম, তারপর চা পাতার বয়াম খালি হয়ে গেছে, এটা রিফিল করতে হবে। এগুলো কাছাকাছি রেখে দিলাম, দেখে রাত্রে আমি রিফিল করে নিব। আর সাধারণত দেখা যায় মশলা হোক বা অন্য যে কোনো পাউডার জাতীয় জিনিস হোক, রিফিল করার কাজগুলো সাধারণত আমি রাত্রেই করি, কারণ তখন অনেকটাই সময় পাওয়া যায়। আর রোজার মধ্যে না আসলে এই সময়টা কীভাবে যেন ঠুসঠাস করে আর কি চলে যাচ্ছে, টেরেই পাচ্ছি না। দেখা যায় জোহরের নামাজ পড়ে রান্নাঘরে ঢুকি ইফতার বানানোর জন্য, মা মেয়ে মিলে কাজ করছে, মানে আমার মা আর আমি মিলে কাজ করছে। মা কাটাকুটি করে দেয়, আমি রান্না বাড়া করি, তারপরেও মানে একদম মাগরিবের আজান ঠেকে ঠেকে যায়। কীভাবে সময়টা যে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ টেরেই পাচ্ছে না। এই যে 4টা রোজা যে যাচ্ছে, একটা দিনের জন্য কিন্তু ক্লান্তি লাগে নাই, কোনো পানি পিপাসা লাগে নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। তো বন্ধুরা তোমাদের রোজা কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর এই যে আমার এখানে আমি যেখানে আর কি ময় মশলা রাখি বা তেলের বোতলগুলো রাখি, সেই অর্গানাইজারটাও একটুখানি ক্লিন করে নিলাম। এগুলো কিন্তু অত একটা ময়লা হয় না, যেহেতু আমি প্রতিদিনই ক্লিন করি। আর ক্লিন করার পরে দেখো আমার কর্নারটা কত সুন্দর লাগছে। তো আমি কিন্তু অলরেডি ডাল বসিয়ে দিয়েছি, দুপুরে রান্না বাড়ার আয়োজন শুরু করে দিয়েছি। আমি কিন্তু দেখা যায় চুলায় যদি গ্যাস থাকে, লাইনের গ্যাস, তাহলে কিন্তু আমি আর কি বসিয়ে দিই, তাড়াতাড়ি রান্না হয়ে গেলে খুব ভালো লাগে। ইফতারের পরে তো রান্না বাড়া করতে একদম ভালো লাগে না, শরীরটা একদম ছেড়ে দেয়, দেখা যায় 2-3 ঘন্টা শুয়ে থাকি, এরপরে উঠে নামাজ পড়ি। তো আমি কিন্তু বলেছিলাম প্রথমেই যে নাজিরশাল চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব, যেহেতু আব্বা মা আছে। আমার আব্বা না আবার খিচুড়ি ভর্তা এগুলো পছন্দ করে। তো এখানে আমি 4 আইটেমের ডাল নিয়েছি আর প্রায় 3 পর মতন চাল নিয়েছি। তো এগুলো এখন আমি ধুয়ে একসাথে হাতে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর রান্না করব হচ্ছে লাল মুরগি। আসলে দেখা যায় গরুর মাংস তো প্রতিদিন খাওয়াই হচ্ছে, আবার গরুর মাংসটা একটু শক্ত, খেতে সমস্যা হয়ে যায়, আব্বা খেতে চায় না বেশি একটা, তারপর তাসনিমও খেতে চায় না, এই কারণে ভাবলাম মুরগিটা রান্না করি। আর মিষ্টি কুমড়াটা আম্মা কেটেছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, তো খোসা রেখে দিয়েছে। আমাদের বিক্রমপুরে কিন্তু মিষ্টি কুমড়ার চোকলা ভাজি খায়, এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়।
তো আমি চোখলা বসেই দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে, শুধু একটুখানি পানি দিয়ে সেদ্ধ করে নিলাম, আর কিছুই না। আর নর্মাল যে ভর্তাটা যেভাবে করি সেভাবেই ভর্তাটা করে নিব। আর এদিক দিয়ে কিন্তু আমার খিচুড়ি হয়ে গেছে, মুরগির মাংস কাটা হয়ে গেছে। আমি কিন্তু প্রেশার কুকারে রান্না বসিয়ে দিয়েছি, আসলে ডিটেলস দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এদিকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম ঘি। আসলে যে কোনো খিচুড়ি হোক বা পোলাও হোক, যদি ঘি দেয় এটা টেস্টটা কিন্তু একটু বেড়ে যায়। তবে এটা আর কি আড়ঙের ঘি আমার কাছে অত একটা ভালো লাগে না, শুধু আড়ং কেন, যে কোনো লোকাল ঘি আমার কাছে একদম ভালো লাগে না, একমাত্র বিক্রমপুরের ঘিটা ছাড়া। তো যারা যারা বিক্রমপুরের ঘি খাও তারা তো জানোই যে এটা কত ভালো। আর যারা না খেয়েছো, সাধারণত দেখা যায় নর্মালি দোকান থেকে এনে কিনো, আমি বলবো তোমরা একবার হলেও হাতে বানানো ঘি ট্রাই করবা। আর যদি না পারো তাহলে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার একটা ঘি পাওয়া যায়, সেটা এনে ট্রাই করে দেখো, দেখবা অনেক ভালো। তো এদিক দিয়ে কিন্তু আমার রান্না বাড়া মোটামুটি কমপ্লিট। এখন ঘড়িতে 4:30 বাজে। তো আসরের নামাজ পড়তে যাব, তার আগে ভাবলাম ভর্তার প্রিপারেশনটা করে যায়। আর হচ্ছে এই যে খেসারির ডালটা, এটা একটু ভাঙিয়ে রেখে যায়, নয়তো দেখা যায় কখন আবার কারেন্ট চলে যাবে, সমস্যা হয়ে যাবে। তো আমি কিন্তু ডালটা সবসময় একটুখানি হলুদের গুঁড়া, লবণ আর হচ্ছে 2টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিই। জাস্ট 2 থেকে 3 সেকেন্ড একটুখানি ব্লেন্ড করলেই কিন্তু খুব সুন্দর মতো ডালটা মিহি হয়ে যায়। এরপরে নামিয়ে আমি পেঁয়াজ মিশিয়ে নিই, তো খুব সুন্দর মতন কিন্তু ঝটপট আর কি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আর আমি বুটের সাথে সাধারণত যেটা করি, 2টা আলু সিদ্ধ করে চটকে দিয়ে দিই, এতে করে কিন্তু আমার আলুর চপের কাজটা হয়ে যাচ্ছে। এভাবে খেতে ভীষণ মজা লাগে, আলাদা করে কিন্তু আলুর চপ বানানো লাগে না। আমি কিন্তু প্রথম রমজানে দেখা যায় আলুর চপ, বেগুনি এগুলো করেছিলাম, কিন্তু আলুর চপ ধরেই আর কি রয়ে গেছে, এ কারণে আর ওইভাবে এখন আর বানাবো না। দেখা যায় এতে সময়ও যায়, তেলও অনেক যায়, আবার কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু অত একটা ভালো না। বুটটা কিন্তু চুলায় দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দিব, এদিক দিয়ে হতে থাকুক। আর নামাজ পড়ে কিন্তু চলে আসছি, এখন আমি আর কি পেঁয়াজটা ভেজে নিব। তো আগে বলেছিলাম আমি কিন্তু ডালের মধ্যে কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে ব্লেন্ড করে নিই, জাস্ট আমি একটুখানি পেঁয়াজ মিশিয়ে নিই। এই যে দেখো 2-3 সেকেন্ডে কত সুন্দর মিহি হয়েছে। আর পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটুখানি বেশি লাগে, যেহেতু পেঁয়াজি কম হয়ে গেলে কিন্তু পেঁয়াজও খেতে আবার ভালো লাগে না। আর আজকে কিন্তু 4 দিন ধরেই আমের জুস খাচ্ছি। তো 4টা আম ফ্রিজ থেকে বের করে রাখলাম, ঠান্ডা হতে থাকুক, মানে ঠান্ডা না, নর্মাল হতে থাকুক। তো যখন আমি বুটটা সিদ্ধ দিয়েছি, হঠাৎ করে দেখি চুলার গ্যাসটা বন্ধ হয়ে গেছে। এরপর দোকানে ফোন দিয়ে দিলাম, আমার বর সাথে সাথেই কিন্তু এলপি গ্যাস পাঠিয়ে দিল, তো ছেলেটা লাগিয়ে দিয়ে গেল। এরপরে যথারীতি আবার আমি রান্না বসাবো। তবে একটা মজার ঘটনা কি জানো, এতক্ষণ ধরে কিন্তু কম আঁচে হলেও আর কি লাইনের গ্যাসটা জ্বলছিল। যে এলপি গ্যাসটা এনে সেট করলো, অমনি ঠুস করে লাইনের গ্যাসটা চলে গেল, মানে কি একটা অবস্থা। তো আমার কেন যেন মনে হলো এলপি গ্যাসটা লাগাতে লাইনের গ্যাসে রাগ করেছে। যাই হোক, এখন এলপি গ্যাসেই আমার সবগুলো রান্না কমপ্লিট করতে হবে। আর রান্না তেমন নেই, রান্না বাড়া অনেকটাই কিন্তু হয়ে গেছে। তো এখন আমি শুধু পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর একটুখানি লাল লাল করেই ভাজি। অনেকেই দেখে একদম ছোট ছোট করে ডুবো তেলে ভাজে, আমি কিন্তু কখনোই ডুবো তেলে ভাজি না। তোমাদের এর আগে কিন্তু আমি রমজানের আগেই বলেছিলাম, আমি সব সময় ভাজা পোড়াগুলো সাধারণত একটুখানি শ্যাডো ফ্রাই করে থাকি। এই যে দেখো অল্প তেলে খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেল। তো হঠাৎ করে মনে হলো আমার আব্বা কালিজিরা ভর্তা পছন্দ করে, তারপর মিষ্টি কুমড়া ভর্তা এগুলো পছন্দ করে, সাথে ধনিয়া পাতা ভর্তা পছন্দ করে। তো আমি চিন্তা করেছি এখন ভর্তার আইটেমগুলো বানাবো। সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন বানাতে বেশি একটা সময় লাগবে না, যেহেতু আমি ব্লেন্ডার মেশিনে ভর্তা টর্তা করি। তো এদিক দিয়ে কিন্তু মুরগির মাংসটা দেখি কি অবস্থা, অনেকক্ষণ ধরে কম আঁচে রান্না করেছি। লাল মুরগি হতে কিন্তু অনেক সময় লাগে, গরুর মাংসের চাইতেও লাল মুরগিতে বেশি সময় লাগে। তো যারা রান্না করে তারা তো জানোই, এই কারণে কিন্তু আমি একদম ধিমে আছে মাংসটাকে রান্না করে নিচ্ছি। এখন ঢাকনাটা তুলে জাস্ট একটুখানি ঘি অ্যাড করলাম। এই ঘিটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর উপর থেকে যদি একটু বেরেস্তা ছড়িয়ে দেওয়া যায়, একটা শাহি শাহি ফ্লেভার থাকে। তো দেখো তো আমার মাংসের কালারটা কেমন হয়েছে। আর সাথে কিন্তু দিয়েছি আমার হাতে বানানো মশলা। তো আম ঠান্ডা, হাত পুরো বরফ হয়ে যাইতেছে। আমগুলা কিন্তু আমি ওভেনে ডিফ্রোস্ট করে নিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিট। তারপরেও এতটা ঠান্ডা ছিল যে আমি হাতে ধরতেই পারছিলাম না। দেখবা গরমের মধ্যে কিন্তু ছ্যাঁকা লাগে, আর ঠান্ডার মধ্যে কিন্তু ছ্যাঁকা লাগে। আলহামদুলিল্লাহ, ইফতারের আয়োজন কমপ্লিট। এখন ঘড়িতে 5:45 বাজে। আর আমার একটা পুরনো বদ অভ্যাস তোমরা বলতে পারো, দেখা যায় আমার, বিশেষ করে আমার বোনদের বা আমার কাছের মানুষদের কি হয়, আমি কোনো আগে থেকে দাওয়াত করি না। তো যখন আমি ভালো মন্দ কোনো রান্না বাড়া করি, হঠাৎ করে মনে হয় আমি ওদের বলি। আর যেহেতু নিজেদের লোকজন, তারা কোনো মাইন্ডও করে না, অন্য লোক হলে তো জীবনেও আসতে না, বলতো ইস এখন খাওয়ার টাইমে বলছে, এখন কেন যাব। আসলে এটা আমার একটা বাজে অভ্যাসই। কোনো প্ল্যান প্রোগ্রাম নেই, হঠাৎ করে ফোন দিয়ে বলে চলে আয়।
তো আমার বোনকে বললাম ফোন দিয়ে, তারপর হচ্ছে আমার দুলাভাইকে ফোন দিয়ে বললাম, আমার ছোটো বোনকে ফোন দিয়ে বললাম আসার জন্য। তো ওরা সবাই চলে আসছে। আপা বললাম তো ইফতারি বানাইতেছি, তো এটা কী করবো, বাসায় নিয়ে আসবো তোদের বাসায়? আমি বললাম যে না, ওগুলো বাসায় রেখে আমি অনেক ইফতারি বানাইছি। জানি যেহেতু আজকে খিচুড়ি রান্না করেছি ইফতারে, তো এগুলো খাওয়া হলে ইফতারে তত একটা খাওয়া হবে না, আর আমি তো মোটামুটি বানালামই। তো এদিক দিয়ে কিন্তু সবাই চলে আসছে। এই যে এখন আসছে আমার ছোটো বোন আর ছোটো বোনের ছেলে একদম আজানের আগ মুহূর্তে। তো আজকে কিন্তু আমরা ফ্লোরেই বসছি ঘরের, কারণ এত মানুষ আর আলহামদুলিল্লাহ এত ইফতারি কিন্তু টেবিলে জায়গা হবে না। তো একটুখানি চিপাচিপি করে সবাই একসাথে বসেছি, আর আব্বা বসছে খাটের উপরে, যে যেখানে আর কি জায়গা পেয়েছে সেখানে বসছি। আমার ছোট ভাইকে বলেছিলাম আসার জন্য, কিন্তু ও আসবে না। আব্বা মা যেহেতু আছে তাদেরও ভালো লাগবে একসাথে আমরা যদি ইফতারিতে থাকি। আমি কিন্তু আমার বরকে বলি নাই যে আমি এই আয়োজনগুলো করেছি, অবশ্য কখনোই আমি করি না, যে কোনো রান্না বাড়া করি না কেন আমি নিজের পছন্দ মতো করি। আর আজকেও বাসায় এসে সে সারপ্রাইজড হয়ে গেছে যে দেখে আপা আবার বোনেরা সবাই আসছে। তো আজান দিল, এখন বিসমিল্লাহ বলে সবাই আমরা ইফতারি শুরু করছি। সবটা ভালো না, বিসমিল্লাহ বলছ? ইফতারের আগ দিয়ে মনে হয় যে অনেক কিছুই খাবো, কিন্তু বিশ্বাস করো একটা খেজুর আর এক গ্লাস পানি খাওয়ার পরে বা এক গ্লাস শরবত খাওয়ার পরে মনে হয় না যে আর কিছু খাই। তাসনিমও কিন্তু আজকে রোজা রেখেছে, এটা নিয়ে ও 2টা রোজা রাখলেও 4টার মধ্যে 2টা রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনই দেখা যায় রোজা রাখতে চাই, কিন্তু আমরা নিষেধ করি যেহেতু সামনে ওর আর কি ফাইনাল পরীক্ষা, এই কারণে রোজা রাখতে দিই না। পরীক্ষাটা শেষ হোক, তারপরে বাসায় তো থাকবে, তখন দেখা যায় ওকে আমি রোজা রাখতে দেবো। তো এই যে সবাই মিলে ইফতার খাচ্ছি, আর এই যে আমার বাবা মা তো সাথে আছে, মানে পরিবেশটাই কিন্তু অন্যরকম লাগছে। কম খাই বেশি খাই, একসাথে সবাই যেহেতু আছে খুব ভালো লাগছে। তো প্রথমেই সবাই আগে আর কি আমরা ইফতারি খেয়ে নিচ্ছি, পরে খিচুড়ি খাবো। আর এই যে খিচুড়ির পাতিলটাও কিন্তু এনে রেখেছি, এটা একটা সাইডে রেখে দিয়েছি। দেখো তো আমাদের পরিবেশটা কেমন লাগছে তোমাদের কাছে। একসাথে হলে যা হয়, কেউ বলছে মুড়ি বেশি ঢালো, কেউ বলছে কম ঢালো। তো আমার মা বলছে মুড়ি বেশি ঢালার জন্য, মা আবার মুড়ি খেতে পছন্দ করে, আমরা কিন্তু আবার একটু কম মুড়ি দিয়েই পছন্দ করি। আর এদিকে আর কি কী ভর্তা বানিয়েছি তোমাদের দেখাই। এই যে এটা তো বাঁশপাতা শুটকি ভর্তা, এটা আমি রোজার দিন বানিয়েছিলাম, সেটাই বক্সে ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে কালিজিরা ভর্তা, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া চোকলা ভর্তা, আর ওইটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, আর এই হচ্ছে মুরগির মাংস। তো প্রতিটা আইটেমে কিন্তু খুব লোভনীয় হয়েছে। আর এই হচ্ছে খিচুড়ি, খিচুড়িটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। তো ইফতারি খাওয়া শেষ, এখন বাচ্চারা বলছে যে খিচুড়ি খাবে, আর আমার আব্বা মা এরা সবাই নামাজ পড়ছে। তো আমার দুলাভাই আমার বর এদের সবাইকে একসাথে খেতে দিব, এখন বাচ্চাদের দিয়ে দিচ্ছি। বেশি মানুষজন হলে যা হয় আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু এই যে এখানে আমার মেয়েরা, তারপর হচ্ছে আমার ভাগ্নি, এরা খেতে বসে, আর এখানে আমার দুলাভাই আমার বর আমার বাবা খেতে বসে। তো দুলাভাইয়ের কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, অল্প একটু খেয়েছে, বলে যে এখন খেলে আর তার আমি নামাজ পড়তে পারবো না। আর আমার বর ওই যে দেখো সব তুলে রেখে দিচ্ছে, আব্বারও একই অবস্থা, বলছে যে নামাজ পড়ে এসে পরে খাবো। মোটামুটি সবার খাওয়া শেষ, এখন আমরা 3জন রয়ে গেছি, আমি আমার বোন আর আমার মা। আমার ছোটো বোন কিন্তু খেয়ে নিয়েছে বাচ্চাদের সাথে। তো ওকে বললাম যে আয় আরেকবার খেয়ে নিও, বলে যে না এখন আর খেতে পারবো না। তো মা বলছে, বারবার করে বলছে খিচুড়িটা অনেক মজা হয়েছে, ভর্তাটাও ভালো হয়েছে, সবাই কিন্তু বলছে যে খিচুড়ি ভর্তা মাংস খুব ভালো হয়েছে। পরে এখন আমার খাওয়ার পালা। আমি তো প্রথমে মাংস নিয়েছি আর নিয়েছি ভর্তা, আগেই আমি কিন্তু বাঁশপাতা শুটকি ভর্তাটা নিয়েছি। ওই ভর্তাটা আর হচ্ছে আলু ভর্তা হলে আমার তেমন কিছুই লাগে না, সব হচ্ছে কিন্তু এক্সট্রা। তো এক্সট্রা করে সবগুলো ভর্তা একটু একটু করে নিয়ে নিলাম, এখন খেয়ে দেখার পালা কেমন হয়। আমি কিন্তু মুরগির পা নিয়েছি, পাওটা খেতে আমার বেশ ভালো লাগে, আর খিচুড়িটা আসলেই খুব মজা হয়েছে। ইফতারি খেলাম, এরপরে খিচুড়ি খেলাম, এখন আমাদের চা না খেলে হবেই না। এই যে দেখো চা না, আজকে কফি খাবো। তো কফির সরঞ্জাম যা যা লাগবে সব নিয়ে আসছি, কফি, চিনি, গুঁড়া দুধ, আর এই হচ্ছে মধু। মধু দিয়ে কফিটা খাবো। এই হচ্ছে কফির জন্য গরম পানি। তো আপা চলে গেছে, একটু ওর তাড়া আছে, আর সবাই কিন্তু নামাজ পড়তে গেছে। শুধু কফিটা আমি, আমার ছোটো বোন আর আমার মা মিলে খেলাম। কফি খেয়ে আমার ছোটো বোনও চলে গেছে, মা নামাজে দাঁড়িয়ে গেছে, আর আমি কিন্তু টুক করে শুয়ে পড়েছি। মানে ওই যে বললাম না যে আমার সব কিছু খাওয়া দাওয়ার পরে শরীরটা একদম ছেড়ে দেয়, এরপর দেখা যায় আমি 9টা সাড়ে 9টার দিকে উঠে নামাজ পড়ি। তো একই কাজ করেছি, 9টা বাজে উঠে প্রথমেই পড়লাম এশারের নামাজ, এরপরে তারাবি নামাজ পড়েছি। এরপরে যে আম্মা ঘুম থেকে উঠে দেখি যে রাতের জন্য যে রান্নাবাড়া মা করে ফেলেছে, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, করলা ভাজি, ভাত, ডাল সবই রান্না হয়ে গেছে। আর আমি শুধু ফ্রিজ থেকে আর কি দুধটা বের করে গরম দিতে চুলায় বসালাম, এটা ফুটতে থাকুক। আর আমিও তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।